নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি তোমাদের পুজো খুব ভালো কাটছে। তোমরা কে কে কোথা থেকে শুনছো এবং তোমাদের ওখানে ঠাকুর কেমন হয়েছে, কিভাবে এনজয় করছো জানিও কিন্তু কমেন্ট বক্সে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ব এবং অবশ্যই রিপ্লাইও করব। বন্ধুরা, আমিও পুজো মোটামুটি ভালোই কাটাচ্ছি। এখনও তো অনেক দিন বাকি আছে। চলো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকের যে ঘটনা দিয়ে শুরু করব, গতকাল আমাদের বিশেষ পর্বে রত্না চক্রবর্তী মহাশয়ের একটা ঘটনা তোমরা শুনেছিলে, যেটা আমি বলেছিলাম উনি গত বছর পাঠিয়েছিলেন, কিন্তু বিশেষ কারণবশত ওটা পাঠ করা হয়নি। এবারে কাকতালীয়ভাবে হোক বা যেমনভাবেই হোক, আবারও উনি ঘটনাটা আবার আমাকে রিসেন্ড করেন এবং এই পুজোকে কেন্দ্র করে ঘটনা, তো পুজোর মধ্যেই পাঠ করা হয়েছে। উনি যে ঘটনা পাঠিয়েছেন তার সঙ্গে আর একটা পর্ব পাঠিয়েছেন, দ্বিতীয় পর্ব, যদি এর সঙ্গে লিঙ্ক না, কিন্তু বিষয়টা দুর্গাপুজোর রিলেটেড। তো সেটি আজ পাঠ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। লিখছেন, অন্য রহস্যের গল্প যেই ফুরিয়ে যায় তখন কেউ না কেউ এমন একটা অলৌকিক গল্প বলে, তখন ভাবি সত্যিই তো ফুরিয়ে তো গেল না, হয়তো ফুরোয়ও না। ঘটনা এমনই হয়, হয়তো অতি সাধারণ কিন্তু খুব ভালো লাগে। আর আমার অন্য রহস্যের পাঠকদের, যারা আমার এই ঘটনার খুব ভক্ত, তাদের জন্য আরও একটি ঘটনা আজকে বলছি। আমার পাড়া একটি অল্প বয়সী মেয়ে থাকে, সেও খুব ঈশ্বর ভক্ত। মেয়েটা গ্রামে থাকতো, বিয়ে হয়েছে শহরে, এখানেই বহু বছর আছে। কিন্তু বাপের বাড়ির স্মৃতি, সেই মেঠো ঘাট, ফুল গাছ, ফল গাছ, পুকুর, মা শীতলার মন্দির, জায়গাগুলো সে ভুলতে পারে না। এসব ঘটনা আমাকে সে বহুবার বলেছে। সে গল্প করতে খুব ভালোবাসে। তাদের ওখানে শরৎকালে প্রচুর শিউলি হয়, আর সেই শিউলি তুলে তাদের পাড়ায় মা দুর্গার পূজার যে বারোয়ারি মণ্ডপ হয় সেখানে দিয়ে আসে। এটাই তার খুব আনন্দের ব্যাপার। শিউলি তো গাছে থাকে, তোলা যায় না, ঝরে পড়ে থাকে। সেখানে একটা খবরের কাগজ বা নতুন গামছা আগের রাতেই পেতে রাখত। ভোরে উঠে সেই শিউলি কুড়িয়ে নিয়ে যেত। এখানে সে প্রথম যেখানে ভাড়া ছিল সেখানে কোনো শিউলি গাছ ছিল না। নতুন নতুন তো, তখন পুজোর সময় 2-3 দিন বাপের বাড়ি গিয়ে থাকতো, মায়ের পায়ের শিউলি দিত। বহুদিন হয়েছে বাপের বাড়ি আর যাওয়া হয় না। এখানেই ছেলে মেয়েদের আনন্দ। গ্রামটা ছিল তার দেশ, আর এই জায়গাটা তাদের ছেলে মেয়েদের দেশ। এখানে এত হইচই আনন্দ, তারা ছেড়ে যেতে চায় না, কিন্তু সেই শিউলি দেওয়ার ইচ্ছাটা মনে রয়েই যায়। এবার এখানে আমার পাড়ায় নতুন ছোট্ট বাড়ি করেছে। সেখানে খুব বড় শিউলি গাছ ছিল, একেবারে বাড়ির গা ঘেঁষে। সেখান থেকে শিউলি তুলে সে বেশ কয়েক বছর পর পর শিউলি দিয়েছে মায়ের পুজোর থালায়। এবার সেই জায়গাটুকুর যিনি মালিক, যিনি কিনেছেন, একটা ইলেকট্রিকের জিনিস রাখার গুদাম তৈরি করেছেন। স্টোর রুমটা করতে গিয়ে গাছটা কাটা পড়ল। সঙ্গে একটা সজনে গাছ ছিল, ঠিক আমার বাড়ির সামনে, সেটাও কাটা পড়ল। আর তো শিউলি ফুল পাওয়া যায় না। এবার পুজোয় আর ফুল দিতে পারবে না, ভীষণ মন খারাপ। এবার আগে থেকে এই শিউলির দানা পড়ে কয়েকটা ছোট চারা গাছ বেরিয়েছে, কিন্তু গাছটা কাটা হয়নি সেই সময়ের কথা। সে চারা একটা বাতিল বড় মাটির জ্বালায় পুঁতে দিয়েছিল। তা বছরখানেক হলো সেই চারা গাছটা পুঁতেছে, তারপর বড় গাছটা কাটাও হয়ে গেছে। সে চারা গাছ এখন প্রায় কোমর ছাড়িয়েছে। সে শিউলি গাছ বেশ সতেজ, ঝাঁকড়া হয়েছে, কিন্তু সেটায় ফুল হতে এখন অনেক দেরি। আমার অবশ্য জানা নেই চারা থেকে কতদিনে ফুল দেয়, সে বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। যাই হোক, দুর্গাপুজোর দিন ফুল কিনে পুজো দেবে, কিন্তু সেই প্যাকেটের ফুলে তো শিউলি থাকবে না। কিন্তু দুর্গাকে তো আর শিউলি দিতে ভারী ইচ্ছে করে। সে প্যান্ডেলে দুর্গাপুজোর কাজ করে, ভালো লাগে করতে। ফল গোটা, পুষ্পপত্র সাজানো, চন্দন বাটা, ধুনুচি সাজানো, এইসব কাজ পাড়ার অনেক বউরা মিলেই করে। এমনিতে সে খুব ঘুম কাতুরে, রোজই বেশ বেলায় ওঠে, কিন্তু এই পুজোর কদিন খুব ভোর ওঠে ঠাকুরের কাজ করবে বলে। ঠাকুরের কাজ তাই চান টান করে কাপড় কেচে নতুন কাপড় পরে মণ্ডপে যায়। কাপড় কেচে ছাদে মেলতে গেছে, সেই মাটির জ্বালাটা ছাদের ওপর ছিল।
যেসব ফুল পুজোয় লাগে বা তার বাপের বাড়ির উঠোনে ছিল সেসব গাছ সে নিজেদের ছাদে মাটির গামলা, হাঁড়ি ভাঙা বালতিতে পুঁতেছে। টগর, নয়নতারা, তুলসী, আকন্দ, জবা এসব গাছ। 2-4টে করে ফুল ফোটে, ঠাকুরের পায়ে পড়ে, এটাই আনন্দ। সেদিন ভোরবেলা কাপড় কেচে ছাদে কাপড় শুকুর দিতে গিয়ে দেখি ভারী অবাক কাণ্ড। ছোট্ট শিউলির গাছটায় সাদা মতো কি যেন হয়েছে। এগিয়ে গিয়ে দেখে বেশ বড় মতো শিউলি, একদম বোটা সমেত ঝুলছে। শিউলি তো রাতে ফোটে, সকালে ঝরে যায়। কালকেও যখন এসেছে ছাদ ঝাড় দিয়েছে, গাছের তলার মাটি কুপিয়েছে, টবের মাঠে আলগা করে জল দিয়েছে, সাদা অপরাজিতার দানাও ফেলেছে, তখনও কিন্তু কুড়ি বলে কিছু ছিল না। আর আজকে একবারে পরিপুষ্ট ফুল, বিহ্বল হয়ে গেছে। ফুল হাতে নিয়েছে, তখন পাড়ার প্যান্ডেলে সকালবেলার প্রথম ঢাক বাজা শুরু হয়েছে। ফুল হাতে নিয়ে আনন্দে কেঁদে ফেলল। একটা মাত্র ফুল, কিন্তু তাও তার মনে হলো মা দুর্গা তার মনের সব কথা বুঝে ফেলেছে, তাই একটা হলেও ফুল দিয়েছে। সেবার ওটা ছাড়াও পুজোয় ওইটুকু গাছের 3টি ফুল পেয়েছে। তারপরে কিন্তু আর কোনো ফুল ফোটেনি। মেয়েটির কাছেও এটা আশ্চর্যের ঘটনা, আমার কাছেও। এরপর সারা বছর আর ফুল ফোটেনি। গাছ অবশ্য সতেজ আছে, বেশ বড়ও হচ্ছে ক্রমে। ফুল হওয়াটা খুব আশ্চর্য ব্যাপার, না হওয়াটা নয়। গাছটা তো বড্ড ছোট। এরপর অনেক দিন কেটে গেছে। বউটির কাকার একটা মস্ত অসুখ হয়েছিল, উনি পিজিতে ভর্তি ছিলেন। যেদিন ওনার একটা ক্রিটিক্যাল অপারেশন ছিল সেদিন মেয়েটি খুব ভোরবেলা উঠেছিল ঘরের পুজো সেরে যাবে বলে। ফুল হবার কোনো প্রশ্নই নেই। শিউলি ফুলের সিজন চলে গেছে। সেদিন ও ছাদে এসে দেখে একটি মাত্র শিউলি ফুটেছে। আর সবচেয়ে অদ্ভুত কথা হলো কোনোদিন কিন্তু ফুল হয়নি। আর এটা শরৎকাল না, বসন্তের প্রথম দিক। আমিও মনে করি এটা মায়ের দয়া। আমি আগেই ওই দুর্গাপুজোর সময় শিউলির গল্পটা শুনেছিলাম, কিন্তু তখন লিখব বলে ভাবিনি। ভালো লাগা একটা ঘটনা ছিল শুধু, কিন্তু কখন বসন্তকালের কাকার অপারেশনের সময় আবার একটা শিউলি ফুটেছিল। এই কথাটা যখন শুনলাম তখন ভাবলাম এটা লিখে আমার আপনজনদের জানাই। এটা সম্পূর্ণ সত্য ঘটনা। গাছটা আমি নিজে দেখেছি, ফুল সমেত দেখিনি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি মায়ের দয়া, আর কিচ্ছু না। অসাধারণ লাগলো। ওই যে বলেছিলাম গতকালের যে ঘটনা শুনেছ দেবী মহামায়াকে কেন্দ্র করে, আজ তার দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল বন্ধুরা। দুটো ঘটনায়, গতকালের এবং আজকের, যারা শুনেছ কেমন লাগলো? প্রথম পর্বের ঘটনাটি বেশি ভালো লাগলো না আজকেরটি লাগলো? নাকি তোমরা তুলনা করতে চাও না? ঠাকুরের ঘটনা সবটাই ভালো, অবশ্যই জানিও। কিন্তু সরাসরি চলে যাচ্ছে আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন আমাদের সেই ছোট্ট বন্ধু অভিজয় চক্রবর্তী। আজ অনেক দিন বাদে অভিজয়ের ঘটনা শুনছি। আর আজকে অবাক কাণ্ড, প্রথম শুনলাম রত্না চক্রবর্তীর ঘটনা, দ্বিতীয়বার অভিজয় চক্রবর্তী। আজকে পুরো চক্রবর্তীদের আসর বসেছে অলৌকিক জোনে, কাকতালীয় কিন্তু বসেছে। অভিজয় বলছে, শৈলী আন্টি, লেখাপড়ার চাপে ঘটনা অনেক দিন পাঠাতে পারি না। এই ঘটনাটা আমার কাছে ছিল, মা রোজ বলছে লিখে পাঠানা, কিন্তু ওই যে আজকাল করে আমার হয়ে ওঠে না। এটা আমাদের পাড়ার ঘটনা, আজ থেকে 3-4 বছর আগের ঘটনা। এখন আমি 7-এ পড়ি, তখন আমি প্রাইমারিতে ছিলাম। বুঝতেই পারছো, বেশ কয়েক বছর আগের ঘটনা। আমাদের জানো, আমি মায়ের কাছে ছবি আঁকা শিখি, মোটামুটি আঁকতে পারি। এখন কিছু প্রদর্শনীতেও আমার আঁকা যাচ্ছে, কিন্তু ঘটনা সেটা নয়। আমার মা যখন আঁকতে দেয়, একবার আমার মা বলেছিল, তুই একটা কাজ কর, তুই এবার পশু পাখির ওপর একটা সিরিজ বানা। কিছু থাকবে ওয়াইল্ড অ্যানিমেল, কিছু থাকবে ডোমেস্টিক অ্যানিমেল, তারপর পাখি থাকবে বিভিন্ন ধরনের। আমিও আঁকছিলাম এবং মা বলল, যদি কোনো আঁকাটা ভালো হয়, মায়ের তো প্রদর্শনী হয়, তাতে আমারও প্রদর্শনীতে যদি যে ছবিটা ভালো হবে মা পাঠাবে, তারপর সিলেক্ট হওয়া না হওয়া পরের কথা। তো আমি এখানে একটা কথা বলি, অনেক ছবি আঁকলাম, জিরাফের আঁকলাম, বাঘের আঁকলাম, গন্ডারের আঁকলাম,
চেষ্টা করলাম বিভিন্নভাবে বিভিন্ন রকমের ছবি আঁকতে। তারপর ভাবলাম, আচ্ছা ডোমেস্টিকের মধ্যে আমাদের পাড়ার ওই কুকুরটাকে আঁকলে কেমন হয়। এবার কুকুরের বিষয়টা বলি। আমাদের বাড়ির গলিতে প্রচুর কুকুর তখনও ছিল, এখনও আছে, কিন্তু তাদের মধ্যে আমাদের পাড়ার একটা মা কুকুর অনেকগুলো বাচ্চা দিয়েছিল। সব কটা বাচ্চাই খুব সুন্দর হয়েছিল, কয়েকটা মারাও যায়, কিন্তু তাদের মধ্যে একটা বাচ্চা এত সুন্দর না, আমি সেই ছোট থেকে ওকে কোলে নিয়ে নিয়ে আসতাম। স্কুল থেকে ফেরার পথে ওকে নিয়ে আসতাম। মা কতদিন ল্যাক্টোজেন গুলে ওকে দিয়েছে, কারণ ওর মা যেই খাবার সংগ্রহ করতে যেত তো যেতই, বাচ্চাটা ছোট্ট মুখ করে বসে থাকতো। তাছাড়া পাড়ার অন্য যে কুকুরগুলো ছিল না, ওর মা ছাড়া অন্যান্যরা, তারাও বাচ্চাটাকে কয়েকবার আক্রমণ করতে গেছে, আঁচড়েও দিয়েছে। তো আমরা বাড়িতে নিয়ে এসে ওর চিকিৎসাও করেছি, ডাক্তার দেখিয়েছি, এবং ওকে যতক্ষণ না ওর মাকে দেখছি আমাদের বাড়ির যে বারান্দায় ওকে বসিয়ে রাখতাম, দুধ দিতাম, আমরা যেটা খাই দিতাম। তো খুব পোষ মেনে গেছিল। তারপর আস্তে আস্তে যখন একটু বড় হলো, যখন ও আস্তে আস্তে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শিখলো, তখন আর কোনো চিন্তা ছিল না। কিন্তু আমাকে যেই দেখতে গলিতে ঢুকছি, লেজ নাড়তে নাড়তে ঠিক আমার পেছন পেছন যাবে। ও জানতো আমার হাতে বিস্কুট থাকে, স্কুল থেকে আসার সময় বিস্কুট হোক বা আমার টিফিন কৌটোয় বেঁচে যাওয়া কেকের টুকরো আমি ওকে দিতাম। কিছু সময় ইচ্ছাকৃত বাঁচিয়ে রাখতাম ওকে দেবো বলে। আমি জানি দুপুরবেলা দিদা হোক মা হোক ওকে ঠিক খাবার দিয়েছে। এছাড়া আমাদের পাড়ার সবাই ওই কুকুরটি আরও দু একজন ওর ভাই বোন যারা আছে তাদেরকে খুব ভালোবাসতো। কিন্তু এটাকে এত সুন্দর দেখতে, তুমি না দেখলে বিশ্বাস করবে না, সবার এইকে একটু বেশি ভালোবাসে। এত মায়াময় ওর চোখ দুটো। আমাদের বাড়ির পাশেই একটা দালান মতো আছে, সেই দালানে ও শুয়ে থাকতো দুপুরবেলা, এবং কখনো কখনো সন্ধ্যাবেলা ওকে আমি শুয়ে থাকতে দেখেছি। রাত্রিবেলা বাবা ডিনারের পর ওকে গিয়ে মাছের কাঁটা আর যা যা থাকে দিত, ও খেয়ে নিত। খুব কড়মড় কড়মড় করে কাঁটা খেতে খুব ভালোবাসতো। এমনি মাছের থেকে কাঁটা খেতে বেটা খুব পছন্দ করত। এভাবে কয়েকটা দিন যাবার পর ওর মধ্যে কিছু কিছু পরিবর্তন আমি দেখছিলাম। যেমন মা বলে খাবার দিই, তো খাবার পড়ে থাকে, অন্য কুকুর এসে খেয়ে নেয়, ও খেতে চায় না। মাকে বললাম মুখ শরীর খারাপ, মা বললো মুখ চোখ দেখে তো শরীর খারাপ লাগছে না, তবে কাছে গেলে কেমন পালিয়ে পালিয়ে যাচ্ছে। যে কুকুর আমাদের কোলে পিঠে বড় হয়েছে সে আমাদেরকে দেখে কেমন অচেনা অচেনা ভান করছে, মাঝে মাঝে ঘে ঘেউ করে ডেকে ওঠে, আর লেজ নাড়তে নাড়তে আমার পেছন পেছন গলিতে ঢোকে না, এবং গলিতে যে বসে থাকে একবার মুখ তুলে হয়তো দেখে, দেখে মুখটা ঘুরিয়ে নেয়। কুকুর হতে পারে, কিন্তু ওর এই ব্যবহারটা আমাকে ভীষণভাবে নাড়া দিচ্ছিল। আমি পাড়ার সবাইকে বলছিলাম, মাও আলোচনা করছিল সবার সঙ্গে, যে ওর ব্যবহারে বড্ড পরিবর্তন দেখা দিয়েছে। কেউ কেউ বলছে ও পাগল হয়ে যাচ্ছে, পাগলের লক্ষণ, নাহলে চেনা লোককে এরকম কেউ করে নাকি। আস্তে আস্তে ওর মধ্যে এই যে পরিবর্তনটা যেন আরও বাড়তে শুরু করলো। যখনই দেখে খাবার দিতে আসছি, দেখে ভৌ ভৌ করে এমন পাল্টে যায়, উল্টে পাল্টে কিভাবে একটা যেন পালিয়ে যায়, যেন মনে হচ্ছে কেউ ওকে মারতে যাচ্ছে, তাড়া করছে, এরকম একটা ব্যবহার করে। এটাতে আমাদের আরও খারাপ লাগে। আস্তে 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 ওর কাছে যাওয়া, ওকে দেওয়াটা একটু কমিয়ে দিলাম। তবু অবলা প্রাণী, ওর কি বুদ্ধি আছে, হয়তো ওর কিছু ভয় পাচ্ছে, বা কাউকেও হয়তো ওকে পাড়ায় ভয় দেখিয়েছে, তার জন্য হয়তো এরকম করছে। বাবার কতদিন কাজের চাপ যাচ্ছিল, বাবা ওকে অত্যন্ত ভালোবাসতো। বাবা বলেছিল দাঁড়া হাতের কাজটা মিটুক, একটু ফাঁকা হই, ওকে নিয়ে ভেটেরিনারি ডক্টরের কাছে যাব, ওকে চিকিৎসা করালেও ঠিক হয়ে যাবে। আমাদের মতো ওদেরও হজমের গণ্ডগোল হয়, ওই যে তুই যেমন খেতে চাস না, মায়ের সঙ্গে জ্বালাতন করিস, ওরও হয়তো খাবার ইচ্ছা নেই, ওই জন্য খাবার দেখলে পালাচ্ছে, হতে পারে অসুখ হয়েছে, আর কিচ্ছু না। বাবা আর এলোমেলো কোনো কিছু বিশ্বাস করে না। বাবা বলল কিচ্ছু, মাথা টাথা সব ঠিক আছে, ওই তোর মাথায় হাত বুলিয়ে দিলাম, ঠিকই তো আছে, ওর পেটের কোনো প্রবলেম হয়েছে, এদিক ওদিক নানা জায়গায় খায়, তো তারপরে যতই ভালো জল থাকুক না কেন ওই ড্রেনের জল খায়, ওটার জন্য হতে পারে। কিন্তু যত দিন গেল বাবারও কাজের চাপ, বাবার সময় পাচ্ছে না, বাবা বলছে অফিসে চাপ চলছে, একটু ফাঁকা হলে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। কিন্তু ওরও অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার বেড়ে যেতে লাগলো।
এরপর ওই যে বলছিলাম সিরিজটা বানাচ্ছিলাম, তো আমি ভাবলাম কুকুরের যে ছবিটা আঁকবো ওর ছবিটাই আঁকবো, কিন্তু ওকে সামনে বসিয়ে যে ছবি আঁকবো এখন তো আমাকে দেখলে পালিয়ে যায়, তাই ভাবলাম মোবাইলে ছবিটা তুলে নিই, তারপর এসে আরামসে ঘরে বসে আঁকবো। ওমা, ছবি তুলতে যাব কি, ও মুখে একবার সে ভিংচি কাটার মতো এদিক ওদিক করে ঘু ঘাও করে যে পালাচ্ছে। ছবিটা একটু অস্পষ্ট উঠেছে, যেহেতু পালিয়ে যাচ্ছিল, তাও আমি ওর ছবিটা কোনো রকমে তুলেছি। অস্পষ্ট মানে হেজি ছবি যেমন ওঠে তেমনই উঠেছে, ভালো উঠলো না, তবু এতদিন ওকে দেখছি তো আমি এঁকে ফেললাম। আর ঠিক ওর গায়ের যেমন রং আমি চেষ্টা করলাম অয়েল প্যাস্টেলে ঠিক ওই রকমই কালার করতে। মা বললো এটা দারুণ হয়েছে, এটা প্রদর্শনীর জন্য না, এটা বাড়িতে বাঁধাবো। বাবাও খুব খুশি হলো। তো মা একদিন স্কুল থেকে আসার সময় ছবিটা কখন দিয়ে এসেছিল দোকানে, একেবারে বাঁধিয়ে নিয়ে এলো। মা বলল ছোট ঘরটায় যেখানে মায়ের আঁকা ছবিগুলো থাকে, হারমোনিয়াম থাকে, একটা কম্পিউটারও টেবিল আছে, তার পাশে মা বললে ছবিটা টাঙানো থাক। কুকুরটার চোখটা এত সুন্দর এঁকেছিস বাবু, যেন মনে হচ্ছে তাকিয়ে আছে। সবাই পাড়ার লোকেরাও এসে দেখে খুব প্রশংসা করেছিল যে সত্যি অভি ছবিটা বড্ড সুন্দর হয়েছে, চোখগুলো যেন মনে হচ্ছে স্পষ্ট জলজ্যান্ত কুকুরটা তাকিয়ে আছে। কিন্তু দেখ, যার ছবি আঁকলেই সেই আজকাল পালিয়ে পালিয়ে যায়। তো বেশ কটা দিন কেটে গেল, এমন সময় আমার হাফ ইয়ারলি এক্সাম এসছে, পড়াশুনো নিয়ে খুব ব্যস্ত। কিন্তু এক্সামের কটা দিনে একটা জিনিস খেয়াল করছিলাম, ওকে না কদিন দেখতে পাচ্ছি না। তবুও পরপর পরীক্ষা, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু যখন কমপ্লিট হলো, প্রায় পুজো আসন্ন, তখন দেখছি ওকে আর দেখতে পাচ্ছি না। পুজো আসন্ন, তখনও দুর্গা পুজো, সে বছর অনেকটা দেরি আছে, ওকে দেখতে পাচ্ছি না। অন্যান্য স্কুলে পরীক্ষা হয়নি, কিন্তু সেবারে আমাদের স্কুলে হাফ ইয়ারলি এক্সাম কমপ্লিট হয়ে গেছে। আমাদের তো আনন্দে আটখানা অবস্থা। ওকে দেখতে না পেয়ে মনটা বেশ খারাপ। বাবাকে বললাম, বাবা বললো আমি তো ভেবেছিলাম ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, সত্যি কি হলো কে জানি, কোথায় গেল, কেউ তুলে টুলে নিয়ে চলে গেল না কি, না পাড়ায় কেউ কিছু কোথাও দিয়ে এলো। পাড়ায় অনেকে অনেক নিষ্ঠুর, কিছু সবাই না, কয়েকজন থাকে কুকুর বিড়াল মোটেই পছন্দ করে না। শুধু তাই না, অকারণে ওদেরকে তাড়া করা। কেউ কেউ তো আবার ওদেরকে চলন্ত লরি, হয়তো লরি দাঁড়িয়ে আছে, মাল খালাস করবে, সেখানে তুলে দেয়। সে লরি যখন চলতে শুরু করে কোথায় গিয়ে যে ওদের নামায় কেউ জানে না। তো এই ধরনের অমানসিক কাজ কারবার আমার বড্ড খারাপ লাগতো, এবং কয়েকটা জায়গায় আমার বাবা অনেকবার প্রতিবাদ করেছে। ইদানিং তাদের একটু চেতনা হয়েছে, আর ওইসব কাজ করে না তারা। ছবিটা এঁকেছি কুকুরের, কিন্তু ওকে আর দেখতে পাচ্ছি না, বেশ কটা দিন হয়ে গেল। এরপরে হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কদিন ধরে আমাদের বাড়িতে একটা বিশ্রী গন্ধ পাচ্ছি। একদিন, দুদিন, 3 দিন পর গন্ধটা যেন আরও বাড়তে শুরু করলো। এত পচা গন্ধ, আমার দিদা বলল কিচ্ছু না, ইঁদুর পচেছে। আমার মা বলে ইঁদুর পচার এত বাজে গন্ধ কোথা থেকে, না যে ঘরে এই কুকুরের ছবিটা লাগানো আছে, মানে আমাদের ছোট ঘরটা, সেখান থেকে পচা গন্ধ আসছে। বাড়ির সমস্ত কিছু, মা দিদা এমনি পুজো আসছে, ঘর দোর পরিষ্কার করার পালা, সমস্ত কিছু নামিয়ে টামিয়ে দেখা হলো, কোথাও পচা ইঁদুর তো কিছু না, একটা টিকটিকি অবধি দেখা পাওয়া গেল না, কিচ্ছু নেই, তবু পচা গন্ধ। এদিকে আমাদের ঠাকুর ঘরেও নেই, আমাদের বেডরুমেও নেই, দিদার রুমেও নেই, এমনকি বাথরুমেও কোনো পচা গন্ধ নেই। আমাদের বাড়ির পেছনে একটা ছোট বাগান আছে, সেখানেও কোনো গন্ধ নেই। যত গন্ধ আসছে আমাদের ওই রুমটা থেকে। কয়েকটা দিনে গন্ধ এত বেড়ে গেল, আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে, ঘর মোছে, সে নাকে কাপড় চাপা দিয়ে ঘর মুছছিল। বলছে না বৌদি যাই বলো, ও তোমাদের খোঁজা ঠিক হয়নি, ও কোথাও কিছু মরে পড়ে আছে। আর ইঁদুর না, দেখো কুকুর বা বেড়াল মরা হয়তো। আচ্ছা, কুকুর বিড়াল মরা ঘরেতে কী করে পড়ে থাকবে? আর ঘরে এত জিনিস নেই যে তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। বললে না না, তোমাদের আঁকার সরঞ্জামের মধ্যে দেখো, ও তো গরু হারালে গরু পাওয়া যায় না, ওখানে কোথাও আছে। আরও একদিন তল্লাশি করা হলো, গন্ধ তো প্রচণ্ড, ঘরে টেকা যায় না। একটা সময় বাধ্য হয়ে, কিছু তো পাওয়া গেল না, ওই দরজাটা ভিজিয়ে রাখা হতো। আর তার সঙ্গে আমার শরীরটা বড্ড খারাপ করছিল, কারণ ওই ঘরে যেহেতু বলেছি কম্পিউটার টেবিল আছে, আমার কম্পিউটারের আমি প্র্যাকটিস করতে যাই, গন্ধটা সহ্য করতে আর গা যেন গুলিয়ে ওঠে।
এমনি আমার খাওয়া দাওয়াতে খুব একটা রুচি নেই, তারপর গন্ধেতে আরও শরীর খারাপ, জ্বর আসতে শুরু করলো, খেতে বসলেই গা বমি ভাব। ডাক্তার বললো হয়তো জন্ডিস বা কিছু, কিন্তু ব্লাড টেস্ট করে কিচ্ছু পাওয়া গেল না। এরকম কদিন শরীর বেশ খারাপ, বাবারও শরীরটার খুব একটা জুত নেই। এরপর আরও কটা দিন যেতে গন্ধে তো টেকা দেয়, সে বলার বিষয় না। এবং আমাদের পাশের বাড়ির লোকেরা এবার অতিষ্ঠ হয়ে উঠেছে যে না, আপনার বাড়ি থেকে, এই ঘরটা থেকে প্রচণ্ড গন্ধ আসছে। আপনারা দেখুন, কোনো কিছু পচা জিনিসপত্র হয়তো রেখেছেন, বলতে চাইছে না ডিরেক্টলি যে কিছু ব্যাপার আছে। তার কটা দিন বাদে আমাদের বাড়ির পেছনে যে বলেছিলাম, বাড়ির পাশে একটা দালান বাড়ি আছে, তার থেকে আরেকটু এগিয়ে গেলে একটা ঝোপ জঙ্গল, অল্প একটা ঝোপ জঙ্গল, লোকের নোংরা টোংরা ফেলে, ইদানিং কাল আর ফেলা হয় না। আর একটা ডোবা মতো, এত নোংরা লোকে ফেলেছে ডোবা বুঝে গেছে। তো তার পাশ থেকে একটা পচা গন্ধ আসছে। দু একজন বললো যে না না, গন্ধটা ওই জঙ্গল থেকে আসছে, কিন্তু জঙ্গল আর আমাদের বাড়ির এই ঘরটার দূরত্বটা অনেকটা বেশি। ওই গন্ধটা আর এই ঘরের গন্ধটা কোনো মিল পাওয়া গেল না। সবাই বলছে যে না, ওইখান থেকে গন্ধ আসছে। এরপর যেটা হলো, একদিন হঠাৎ সশব্দে আমাদের কুকুরের যে ছবিটা টাঙিয়ে রেখেছিলাম, ওটা পড়ে ভেঙে গেল। অদ্ভুত ব্যাপার, ঘরে কোনো হাওয়া নেই, কোনো কিচ্ছু নেই, অদ্ভুতভাবে ছবিটা ভেঙে গেল। এবং আর একটা বিষয় যেটা সবাই শুনলে অবাক হবে, ছবিটার ভেতরে কুকুরের ছবিটার মাঝখানে একটা কালো দাগের মতো, অথচ আমি যখন ছবিটা এঁকেছিলাম তখন ওরকম কোনো দাগ দিইনি, এবং মা যখন বাঁধিয়েছিল তখন ওরকম কোনো দাগ পাওয়া যায়নি। কিন্তু অদ্ভুত একটা দাগ কুকুরের মুখের ঠিক মাঝ বরাবর। তারপর পাড়ার যারা জঙ্গল টঙ্গল পরিষ্কার করতে আসে, ওরা এসে বলল একটা কুকুর পড়ে পচে গেছে এবং প্রায় হাড় বেরিয়ে আসার জোগাড়, একেবারে মাছি টাছি ভনভন ভনভন করছে, চতুর্দিকে শকুনও উড়ে বেড়াচ্ছে। তো পাড়ার লোকেরা তুলে নিয়ে গিয়ে ওকে সংস্কার করে এলো। এবং ওখানে কুকুরটির বডিটা এত বিকৃত হয়ে গেছে যে চেনার উপায় ছিল না। তবুও পাড়ার কয়েকজন চিনতে পেরেছে যে যেটুকু স্কিন ওর বেঁচে ছিল, তখনও বলছে কিছু না, আমাদের পাড়ার ওই কুকুরটাই, যে সবার খুব প্রিয় ছিল, যার খুব সুন্দর মুখখানা, ওই মারা গেছে। এবং সবারই খুব মন খারাপ। যেখানে কুকুরদের পুঁতে দেওয়া হয় সেখানে নিয়ে গিয়ে ওকে পুঁতে দেওয়া হলো। এবং তারপর থেকে আমাদের ঘরের গন্ধও চলে গেল, ওখানকারও তো গন্ধ তো গেলই। এবং আস্তে আস্তে আমারও শরীর ভালো হয়ে গেল এবং বাড়ির পরিবেশটাও অনেকটা বদলে গেল। তো বিষয়টা কাকতালীয় কিনা জানি না সহেলি আন্টি, তবে এই ঘটনাটা ঘটেছিল, এটা আমাদের পাড়ার সবাই জানে। পাঠালাম ঘটনাটা, কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ অভিজয়, খুব সুন্দর লাগলো আমার ঘটনাটা। আসলে আর কিছুই না, কুকুরটি তোমাদের যেমন ভালোবাসতো, তোমরাও তাকে ভালোবাসতে। ছোট থেকে যেহেতু তোমাদের কাছেই ও মানুষ হয়েছে এক প্রকার বলা যেতে পারে, তো লাস্টে যখন পালিয়ে পালিয়ে যেত, হয়তো ওর মৃত্যুকে কাছ থেকে দেখতে পাচ্ছিল, এটা আমার ধারণা। তার জন্য হয়তো, বা মৃত্যুর সময় এলে যেমন মানুষেরও একটুখানি মতিভ্রম হয়, ওর একটু মতিভ্রম হয়েছিল। এবং ওই পচা গন্ধটার মারফত ও আসলে নিজের চলে যাওয়াটা জানাতে চেয়েছিল। হতে পারে হয়তো ওই জঙ্গলের মধ্যে অনেক দিনও জীবিত অবস্থায় হয়তো ঢুকছিল, কেউ দেখতে পায়নি, তারপরেও মারা গেছে, হতে পারে। তো শুনে খুবই কষ্টও লাগছে, কিন্তু সত্যি একটা অন্যরকম ঘটনা। আজকের তৃতীয় তথা শেষ ঘটনায় যাব। ঘটনা পাঠিয়েছেন আমাদের এক শিল্পী বন্ধু। উনি থাকেন বর্ধমানে। বলছেন, বর্ধমানে আমি থাকি, কোথায় কি বৃত্তান্ত, বাড়ির অ্যাড্রেস এসব কিছু আমি বলছি না। বর্ধমানে ছোট থেকে জন্ম, কর্ম, বড় হয়ে ওঠা। তবে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আর্ট বিভাগের ছাত্র, এবং আমার স্ত্রীও তাই। আমার স্ত্রী রবীন্দ্রভারতী থেকেই গান নিয়ে পড়াশুনো করেছেন এবং আমি আর্ট নিয়ে। সেখানেই আমাদের আলাপ, তারপর বিবাহ। আমার বাড়িতে আমার স্ত্রী
ছোট একটা স্কুলও চালান। এছাড়া আমার আঁকা স্কুলও আছে। স্ত্রী বর্তমানে 2টি সন্তান নিয়ে ব্যস্ত, অনেকটাই এই সাংস্কৃতিক জগৎ থেকে একটু দূরে আছেন, কিন্তু আমার আঁকার বিষয়টা কিন্তু আমি ভালোভাবেই চালাচ্ছি এবং আমার স্ত্রীও খুব ভালো ছবি আঁকেন, বলা বাহুল্য। আজকে যে ঘটনাটা বলতে চাচ্ছি আমার জীবনের এখনও অবধি এক্সপিরিয়েন্স করা সব থেকে মর্মান্তিক ঘটনা। আমি কোনোদিন কোনো চ্যানেলে এই ঘটনাটা শেয়ার করিনি এবং করব সেটাও কখনো ভাবিনি। আমার স্ত্রী এবং আমার মেয়ে আপনার চ্যানেলের ঘটনা শুনে, আমার মেয়ে খুবই ছোট, তো ওরা বলল বলে ওদের কথায় ঘটনাটা পাঠাচ্ছি। সব থেকে দুঃখের বিষয় হলো, যখন এই ঘটনাটি ঘটেছিল তখন আমার মেয়েরা কেউ হয়নি, তখন সে বছর আমাদের সবে বিয়ে হয়েছে। তো দুর্গাপুজোর সময় আমরা জানি বিভিন্ন জায়গায় বসে আঁকা প্রতিযোগিতা থাকে, তো সেখানে একটা জায়গায় জাজ হয়ে গেছিলাম। তো সেখানে বাচ্চাদের ছবি টবিগুলো দেখছি, বর্ধমানেরই, কিন্তু বর্ধমানের অন্য জায়গা, আপনারা জানেন বর্ধমান একটা অনেক বড় জায়গা। বাচ্চাদের আঁকা টাকা দেখে একটা সাইডে আমাদের বিচারক, আমরা 3জন বিচারক ছিলাম, আমাদের বসার আলাদা ব্যবস্থা করা হয়েছে। জায়গাটা খুব ভালো, ওখানে একটি দুর্গাপুজো হয়, দুর্গাপুজোকে কেন্দ্র করেই সাংস্কৃতিক ছবি আঁকা, আবৃত্তি এসবের কম্পিটিশান ওরা করেছিল। সেদিন ছিল দুর্গা পঞ্চমী। সাইডে যখন বসে আছি দেখি কিছু ছোট ছোট বাচ্চা মেয়ে, না ওরা প্রতিযোগী না, ওদের জামা কাপড় পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে ওরা স্টেশনে বা বাস স্ট্যান্ডে যারা দেখি বাচ্চারা ভিক্ষা করে তাদেরই কেউ হবে। হয়তো দুর্গাপুজোর প্যান্ডেলটা এখানে বড় হয়, তো হয়তো ঠাকুর দেখতে এসেছে। একজনের পায়ে দেখলাম চটি আছে, আর দুজনের পায়ে তো চটিও নেই। জামাগুলো নোংরা এবং পেছনের জামার চেনও ছেঁড়া, কারুর কারুর তো সেফটি পিন দিয়ে জামার পেছনটা লাগানো আছে, চেনের ছেঁড়া অংশটুকু। তাও ওদের মুখে অনাবিল হাসি, নিজেদের মধ্যে হাসছে। ওখানে একটা বাচ্চাদের হয় না, বিভিন্ন জায়গায় মেলার মতো করা থাকে, ওই দোলনার নিচটায় সকালবেলা তো সব কিছু বন্ধ থাকে, তো ওখানে ওটা ধরে দোল খাচ্ছে বা কিছু। মেলার 2-1জন লোক একটু তাড়া করে গেল, যায় এখান থেকে, আবার লোকটি চলে যাওয়ার পর আবার এসে ওই যেখানে বাচ্চাদের ছোট ছোট গাড়ি থাকে ঘোরে মেলায়, ওর ওপর ওর সাইডে ওরা ঘুরছে, আনন্দ করছে। আমার হাতে কাগজ ছিল, কলম ছিল, আমি ওটা আঁকার চেষ্টা করছিলাম ছবিটা, তো স্কেচটা করেও ফেলেছি। তো একটা বাচ্চা খেয়াল করেছিল যে আমি ছবিটা আঁকছি, দূর থেকে দেখেছে আমাকে। তো কাছে এসে দেখি হঠাৎ মুখ তুলে, ও বাবা আমার পেছনে দাঁড়িয়ে আছে, মায়াময় মুখটা খিলখিল করে হাসছে। বাচ্চাটার বয়স বেশি না, 6-7 বছর হবে। মায়া লাগলো, ইশারা করে বললাম, খাওয়া হয়েছে কিছু? বললো না। বলে এদিকে এসছে, বললো ওই যে বললো কাল থেকে এখানে ভোগ দেবে। বলে তা বলে আজ থেকে থাকবি? বাড়ি কোথায়? দেখালো অনেক দূরে। মোটামুটি যা বোঝাতে চাইলো তার সারমর্ম এটাই, বাড়ি বলে কিছু নেই, ওই স্টেশন চত্বরের আশেপাশে ওখানেই থাকে। বাবা মারা হয়তো সারাদিন ওই প্লাস্টিক বোতল কুড়োনো এসব কাজ করে, কয়েকজন ভিক্ষাও করে, ওরাও ওই ভিক্ষা করা, কখনো কখনো জল টল নিয়ে যে ছোট ছোট জলের বোতল নিয়ে বিক্রি করা, আবার কখনো ভিক্ষা করা, যখন যা পারে তাই করে। আর কখনো কখনো এমনি লোকের থেকে টাকা চায়, কেউ কেউ খাবার দেয়, কেউ কেউ আবার নাকি বলে মেরেও তাড়িয়ে দেয়। শুনে প্রচণ্ড খারাপ লাগলো যে এইটুকু বাচ্চাকে কেউ মারে, টাকা যদি নাই দিতে ইচ্ছা হয়, এত পাষাণ মানুষ। দুর্গাপুজোর প্যান্ডেলের দিকে চোখটা চলে গেল, মা দাঁড়িয়ে আছেন দশভুজা ছেলে মেয়েকে পাশে নিয়ে। মনে মনে বললাম, মা তুমি এদের দুঃখ দেখতে পাও না? এদের কষ্ট তোমার চোখে পড়ে না? কত সুন্দর সুন্দর জামা কাপড় পরে সবাই তোমার মণ্ডপে আসছে, বাবা মা ছেলে মেয়ে কোলে নিয়ে সব ফটো তুলছে, এদেরও তো তুমি মা দেখতে পাও না? মনে মনে বলছিলাম। আমি খুব সাধারণ মানুষ, একজন সাধারণ আঁকার শিক্ষক, ক্ষমতা বেশি নেই। তো ওখান থেকে মেলা বসেছিল যেহেতু বললাম, তো জিলিপি স্টলটা খোলা ছিল। তো জিলিপি স্টলের সঙ্গে আমরা জানি গজা, ছোট ছোট খাজা টাজা ওগুলো বিক্রি হয়, ওগুলো বিক্রি হচ্ছিলো, সকালেও দেখলাম ছিল।
তো ওগুলো বললাম কয়েকটা ঠোঙা করো, ঠোঙা করে ওদের হাতে দিলাম। কিছু বাদামও প্যাকেটে করে দিলাম, বললো খাবি। ওদের মধ্যে একটা বাচ্চা মেয়ে একটু বড়, দেখছি নিতে চাইছে না। ছোটগুলো নিয়ে নিল। বড় মেয়েটা এমন চোখ রাঙালো, বড়টার বয়স বেশি না, খুব বেশি হলে বছর 9 হবে, ওদের তুলনায় বড়। ওদের সঙ্গে একটা বাচ্চা ছেলেও ছিল, কিন্তু ম্যাক্সিমাম দেখলাম মেয়েদেরই গ্রুপ। সেই চোখের ইশারা করে বলল রেখে দে ঠোঁয়াগুলো, ওরাও রেখে দিল। আমি একটু অবাক হলাম, বললাম সকাল থেকে তো বললি কিছু সেরকম খাওয়া হয়নি, প্যাকেটগুলো নিবি না কেন রে? জিলিপিওয়ালা দাদা বলছেন যে ওদের অনেক ঠাঁট, এদিক নেই ওদিক আছে, এ বেটাটা ভিক্ষে করে খাবে, ওদের টাকা দিন ওরা নেবে, কিচ্ছু না, এরা টাকা নিয়ে গিয়ে না নেশা করে, জানেন তো। আমি লোকটার কথা শুনতে আমার ইচ্ছা করছিল না। সব মানুষ এক না, সব বাচ্চারাও এক না। তুমি সবাইকে চিনে বসে আছো, সবাই নেশা করে। তর্ক করলাম না, চুপচাপ তাকে অ্যাভয়েড করলাম। বললাম নেবে না কেন রে? ওদের মধ্যে যে বড় বাচ্চাটি বলছে তুমি খাবার দিচ্ছ, এরপর বলবে ঝোপের পাশে চল, তাই তো? যাব না কিন্তু, যাব না কিন্তু। এই কথাটুকু শুনে পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। আমি বুঝতে পারছি এইটুকু 9 বছরের শিশু, এবং ওদের চোখের মধ্যে যে ভয় আমি দেখলাম, অবাক হয়ে গেলাম যে কি মারাত্মক কিছু ঘটনা এই বয়সে ওরা ফেস করেছে। এই অভিজ্ঞতা ছাড়া শুধু কানে বাবা মা যদিও সাবধান করে দেয় যে অনেক খারাপ লোক থাকতে পারে, খাবার নিও না, কিন্তু এই অভিজ্ঞতা এইটুকু বাচ্চাদের হবে না যদি না তারা নিজেরা ফেস করে থাকে, কেন তাদের অতটাও বয়স হয়নি। মুখ দিয়ে ভাষা সরছিল না, শুধু বললাম আমি তোমাদের বড় তো, গুরুজন, বোঝো গুরুজন, খাবারটা নাও। এই কাকুর থেকে নিলাম, এখানে কিছু মেশাইনি আমি, নিয়ে যাও, আমি চলে যাচ্ছি, খাবারটা নাও, আর এখানে খেতে হবে না, নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে একসঙ্গে খাও। এছাড়া আর কিছু বলার, হাত পাটা কাঁপছিল, কথা মুখ থেকে বেরোলো না। ততক্ষণে দেখি জিলিপিওয়ালা দাদাও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তিনিও বুঝতে পেরেছেন যে কি নিদারুণ কষ্টের মধ্যে এই শিশুগুলো কেউ না কেউ গেছে। তার মধ্যে একটা ছোট্ট পুচকি, বয়স খুব বেশি হলে 5 বছর হবে, খুব বেশি হলে, নাক দিয়ে জল পড়ছে, বলছে কাকু খারাপ কথা বলবে না তো, খারাপ কথা বলবে না তো, সত্যি বলছো? চোখ দিয়ে জল এসে গেল। কথাটা আর বেরালাম না, মাথায় একটু চুলগুলো ভিলি কেটে দিয়ে চলে গেলাম। আর বেশিক্ষণ দাঁড়ালে আমার চোখের জলটা ওরা দেখে ফেলবে। কোথাও যেন বিশ্বাস হলো, পেছন ফিরে তাকিয়ে দেখলাম খাবারের ঠোঁয়াগুলো নিয়ে আনন্দে ওরা চলে যাচ্ছে। আর একটা কথা বলা খুব দরকার, জিলিপিওয়ালা দাদাও দেখলাম তার লুঙ্গির পাশে পকেটে রাখা থেকে কয়েকটা টাকা ওদের হাতে দিল। ওরা ওটা নিয়ে চলে গেল। টাকার কথা আমার মাথায় ছিল না। তারপর ওদের মুখে যা শুনলাম, তারপরে না আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি। খারাপ ঘটনা আমরা পেপারে পড়ি, টিভিতে শুনি, কিন্তু চোখের সামনে কিছু খারাপ এক্সপিরিয়েন্স করার, কানে শোনার মধ্যে অনেক তফাৎ আছে। আমি কিছু না দেখেও যায় না, এমন কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো, গা হাত পা ঠান্ডা হয়ে গেল। তাই টাকা যে বলা উচিত যে কিছু টাকা তাদের হাতে দেওয়া বা কিছু, ওটা আমার আর মাথায় কাজ করেনি, সত্যি কথা বলছি। ওই দাদাকে দিতে দেখে ভাবলাম যাকে। তারপর যখন আমি আমার বিচারের রায় জানিয়ে আঁকা পুজো উদ্যোক্তা যারা, তাদেরকে বলে যে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, বিভাগ ক বিভাগ খ গ থেকে বলে যখন চলে আসছি, জিলিপিওয়ালা দাদা আমাকে দেখলেন, বললেন বাড়ি যাচ্ছেন মাস্টারমশাই, কিছু জিলিপি নিয়ে যান আমার থেকেও। নিলাম, দেখলাম ভদ্রলোক বেশ চুপচাপ। বললেন দিনকাল খারাপ, দেখুন এটুকু বাচ্চাদের সঙ্গেও কত কিছু ঘটে।
বেশি কথা বাড়ালাম না, চোখটা ইশারা করে তার কথার সম্মতি জানিয়ে আমি চলে গেলাম। এখানে বলা ভালো, আমি যে ছবিটা এঁকেছিলাম, ছবিটা বাড়িতে এনে সুন্দর করে রং করে ক্যানভাসে আমি রেখে দিয়েছিলাম। ওখানে তো একটা স্কেচ করে এনেছিলাম, বাড়িতে এসে সুন্দর করে ক্যানভাসে তুলেছিলাম। ভেবেছিলাম একটা আমার দুর্গা টাইপের কোনো সিরিজ বানাবো। ভাবলাম এরাই তো আসল দুর্গা, কত দিনে অসুরের সঙ্গে এরা লড়াই করছে, এদেরও 10টা হাত আছে, আসলে দেখা যায় না। তারপরে সময়ের সঙ্গে আমরা যারা মানুষ, যা হয় কিছু ভুলে যাই জিনিসপত্র। কিছুদিন বাদে আমাদের এখানে একটা লোকাল পেপার বেরোতো, বিকেলবেলা সান্ধ্যকালীন পেপারে একটা খবর দেখে চমকে উঠলাম। হ্যাঁ, ওরকমই একটা খবর, যেমন খবর হওয়া উচিত, মানে বলতে চাইছি যেরকম খবর ওই বাচ্চাটি বলতে চেয়েছিল, সেরকমই একটা খবর চোখে পড়ল। আবারও একটা স্মৃতিটা ভেসে উঠল যে দুর্গাপুজোর সময় এরকম একটা শুনেছিলাম। আচ্ছা, ওই বাচ্চাটার মধ্যে ওই বাচ্চাটা নেই তো? বাচ্চাটা যা খবর দিয়েছিল স্টেশনের যে জায়গাটায়, সেখানে গিয়ে খবর নিলাম। এদিক ওদিক গিয়ে 2-3 দিন ঘুরে এলাম, কিছু পেলাম না, কিন্তু মাথার মধ্যে রোজ ঘুরে বেড়াচ্ছে। রাত্রেবেলা ঘুমোলেই স্বপ্নে ওই বাচ্চাটাকে দেখতে পাই। ওই বাচ্চা বড় মেয়েটা 9 বছর বয়স, প্রায় 9 বছর। খালি মনে হয় কাকু কিছু খারাপ কথা বলবে না তো, কথাটা কানে ভাসছে। যখন ঘুম ভাঙে দেখি নিজের অজান্তে চোখের কোণে জল চলে এসেছে। তারপর আমি আরেকদিন গেলাম, সেখানে গিয়ে এইবার ওদের গ্রুপে একটা বাচ্চা ছিল, মুখগুলো একরকম হলো, ওই বাচ্চাটার মুখটা বেশ অন্য টাইপের ছিল, চিনতে পেরে গেছি আমি ওকে গিয়ে দেখলাম। বাচ্চাটা আমাকে চিনতে পেরেছে কিনা বুঝতে পারলাম না। আমি ওকে গিয়ে নানা রকম প্রশ্ন করছিলাম, বাচ্চাটা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল। 2-1জন বুঝলাম ওদেরই কেউ হবে, তাড়াহুড়ো করে শুনে এসে, কি দাদা কি বলছেন, একজন মহিলা। আমি বললাম যে এরম ব্যাপার, একটা খবর শুনলাম। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ নয় তো? ভদ্রমহিলা বলল, হ্যাঁ আমাদেরই মধ্যে তো, ও সবার থেকে বড় ছিল, এরই দিদি, বছর 10 বয়স হবে। দেখুন না, এরকম তুলে নিয়ে গেছিল, মেরেই ফেললো মেয়েটাকে। এরম করে, আমাদের মানুষ বলে ভাবে না, জানেন তো। শুধু মেয়ে বলে না, আমাদের ঘরে ছেলে মেয়ে, আমাদের কোনো দাম নেই, আমাদের কোনো সম্মানও নেই, কোনো দাম নেই, এভাবেই আমরা বেঁচে থাকি। ওদের হাতে কিছু টাকা দিয়ে বললাম, তোমরা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাও না? বললো না, এখনও তো 2-একটা ক্লাব টাবের নাম বললো, যে ওখানে বলেছে ঘর দেবে, ঝুপড়ি করে চলে যাব। বললাম দেখো না, যেমনভাবে পারো বাকি বাচ্চাগুলোকে বাঁচাও না। চলে যখন আসছিলাম, বলবেন যে এতে ভৌতিক কি আছে? স্টেশনের একটা গাছের পাশে ওই বাচ্চা মেয়েটির অবয়ব আমি দেখতে পেয়েছি। ওই সেই ছেঁড়া জামা, পিঠের কাছটা মনে হচ্ছে যেন সেফটি পিন দিয়ে আটকানো আছে, আর চোখের মধ্যে সেই মায়া করুণা, চোখে এত জল, ভাবছি না হয়তো ভুল দেখছি। তারপর নেমে গিয়ে রিক্সা ধরে যখন চলে যাচ্ছি, পেছনে দিয়ে তাকালাম, সত্যি তখনও মেয়েটা দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে প্রায় দিন মেয়েটাকে স্বপ্নে দেখতাম, আর বারবার আমি যে ছবি আঁকতাম, বারবার আমার সব ছবিতে সেই সব ছবির চোখগুলোই ওর মতন হয়ে যেত। খালি মনে হতো আমি করছি না, কে যেন ওর হাত ধরেই, ওই হাত ধরে আমাকে আঁকাচ্ছে, সেই চোখ। মাঝখানে এমন হয়েছিল আমি 2টো চোখ ছাড়া আর কিছু আঁকতামই না ক্যানভাসে। আমার স্ত্রী বলল, তুমি কি এবার পাগল হয়ে যাবে? তুমি খুব সফট মানুষ, ইমোশনাল,
কিন্তু তা বলে এটা তো বাস্তব, এগুলো তো মেনে নিতে হবে। খুব দুঃখজনক ঘটনা, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা আর কী করবো হা হুতাশ করা ছাড়া। ঈশ্বর ওর আত্মাকে মুক্তি দিন, এছাড়া বলা ছাড়া তো কোনো উপায় নেই। বাড়িতে পুরোহিত মশাই একবার পুজো করতে এলেন, সরস্বতী পুজো আমাদের বাড়িতে বড় করে হয়। তখন বলেছিলাম, উনি বললেন যে গোত্র নাম না জানলে তো এইভাবে কিছু হয় না, তবু আমি চেষ্টা করব যদি কোনো শান্তি সস্তায়ন করে অন্তত তোমার বাড়িতে যে একটা প্রভাব আমি দেখতে পাচ্ছি সেটা যাতে কাটানো যায়। তো কতটা কাটানো গেল কি যায়নি আমি জানি না। আস্তে আস্তে সময়ের চক্রে ভুলেই যেতে লাগলাম। তারপর আমার মেয়ে হয়, ঠিক তার 1.5 বছর বাদে আমার প্রথম সন্তান, কন্যা সন্তান জন্মায়। ছোট বাচ্চারা আমরা জানি জন্মানোর পর তার চোখ ভালো করে খুলতে পারে না, চোখ বন্ধ করা থাকে। আমার স্ত্রী যখন আমার মেয়েকে প্রথম দেখেছে, প্রথম তো ডাক্তার মাকেই দেখায়, তখনও চোখ বন্ধই ছিল। আমি যখন দেখতে গেলাম তখন ওকে বেবি কটে দিয়ে দিয়েছে। যখন তাকালাম ওর চোখের দিকে, স্পষ্ট আমার চোখের দিকে তাকিয়ে, কেউ বললে বিশ্বাস করবে না, কেউ ভাবে বানানো গল্প, সে ভাবলে ভাবুক, আমার কিছু আসে যায় না। স্পষ্ট বলেছিল, কিলে এই, আমি নিজের কানে কানে শুনেছি, একটা ছোট শিশু যে হয়তো তখনও 8 ঘন্টা হয়নি জন্মেছে, সে বলছে এই কিলে। সেই চোখ দুটো যেগুলো আমি আঁকতাম। আমার মেয়ের গায়ে কাঁধের পেছনে একটা জন্ম দাগ আছে, কালো, যেন মনে হয় মেয়েরে কাউকে ফাটিয়ে দিলে যেরকম একটা দাগ থাকে না, ওরকম দাগ। কেউ বলে বড় হতে হতে মিলিয়ে যাবে, কেউ বলে থাকবে, এখনো ওর মেলায়নি, দাগটা ওর আছে, জানি না মেলাবে কিনা। তবে আমি ওকে আমার জীবনের সর্বস্ব দিয়ে সুখী করার চেষ্টা করি। আর বারবার যে ঘটনার আমি সাক্ষী হয়েছিলাম, মনে ভাবি বুকটা আমার কেঁপে উঠে, কেন আজকে আমি এক কন্যা সন্তানের বাবা। জানি না আমার সেই চোখে দেখা প্রথম সেই মেয়েটি আমার মেয়ে হয়ে এ জন্মে ফিরে এসছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার মন যেটা বলে এই মেয়ে সেই মেয়ে। কেন এই চোখ দুটো আমি ভুলিনি, যে চোখ দুটো আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াতো। একটু কাব্যিক শোনালেও আমার জীবনের সবথেকে মর্মান্তিক ঘটনা যা আমি উপলব্ধি করেছিলাম, এবং পরবর্তীকালে আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত সে ঘটনার হাত ধরেই এসছে। এর থেকে বেশি কিছু বলার ভাষা নেই বন্ধুরা, যদি কিছু বেশি বলে থাকি ক্ষমা করবেন। আর বর্ধমান একটা ছোট জায়গা না, বলে রাখি, বর্ধমানে একটা বড় ডিস্ট্রিক্ট, তার মধ্যেই একটি ছোট গ্রামেই বলতে পারি আমার স্কুল। খুব প্রত্যন্ত গ্রাম না, মোটামুটি গ্রাম। তো কোথায় আমি গেছিলাম, কোন স্টেশন, আমি আর এসব নাম বলছি না। তবে প্রতি বছর আমার মেয়ের জন্মদিনে এখন আমি আমার স্ত্রী চেষ্টা করি, ওই বাচ্চাগুলো আর ওখানে থাকে না, ওর অন্য জায়গায় চলে গেছে ঝুপড়িতে, আমি খবর রাখতাম। ওখানে গিয়ে আমরা জামা কাপড়, ওদের প্রয়োজনীয় জিনিস যা দরকার দিই। এছাড়াও আমি আমার স্ত্রী দুটো এনজিওর সঙ্গে যুক্ত, এবং শুধু আমি না, আমাদের এলাকার অনেক মানুষ আমাদের এনজিওর সঙ্গে যুক্ত, তারা অর্থ সাহায্য করে। এবং পরবর্তীকালে আমার নিজের চেষ্টায় আছে নিজে একটা কিছু বানাবো, অন্তত কিছু পথ শিশুদেরও যদি আশ্রয় দিতে পারি, জানবো যে পৃথিবীতে কিছু করে গেলাম। ঘটনাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। এটা আমি বলছি, এটা উনি লেখেননি। আমি বলতে বলতে কিছু কিছু সময় চুপ করে যাচ্ছিলাম। কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো ইউটিউবে উচ্চারণ করা যায় না, মানে কমিউনিটি গাইডলাইনে আসে, সেগুলো আমি স্কিপ করে গেছি। আর কিছু কিছু সময় আমার গলাটা নিজেরও ভার হয়ে এসছে, মানে এমন একটা দুঃখজনক ঘটনা এই পুজোর সময়, কি বলবো, পুজোকে কেন্দ্র করেই একটা ঘটনা, তবে এটা বড় মর্মান্তিক ঘটনা। তোমাদের মতামত জানিও। কোনো কমেন্ট বক্স আজকে রাখছি না বন্ধুরা, ক্ষমা করো। আবার পরের দিন কমেন্ট বক্স সেকশন নিয়ে নতুন এপিসোডে হাজির হব। তোমরা পুজো ভালো কাটিও, খুব ভালো থেকো তোমরা। শুভরাত্রি।